আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রেজওয়ান আহমেদ রিয়াম। আজকে অম্ল এবং ক্ষারের সেকেন্ড পার্ট আমরা ম্যাথ দেখবো বলেছিলাম। সো ম্যাথের মধ্যে আমরা প্রথমে দেখবো হচ্ছে অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার এবং কেডব্লিউ সম্পর্কিত ম্যাথ। তো অনুবন্ধী অম্লের যেই আমাদের বিয়োজন ধ্রুবক আছে সেটাকে আমরা কে বলি। অনুবন্ধী অম্ল বলতে অ্যাসিড, এবং অনুবন্ধী বেস বা বেস যেটাকে বলো সেটা আমরা বলতে পারি হচ্ছে তার বিয়োজন ধ্রুবক কেবি, এবং পানির বিয়োজন ধ্রুবক কেডব্লিউ। তো পানির বিয়োজন ধ্রুবক আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির বিয়োজন ধ্রুবক আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জানি হচ্ছে 10^14। সো আমরা বলতে পারি যে 10^14 দিয়ে আমরা বলতে পারি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কি বললাম, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের এই রিলেশনটা লেখা যাবে যে কেমন, কে এ ইন্টু কে বি ইকুয়াল টু 10^14। এটা কোন তাপমাত্রায় বলতো? এটা হচ্ছে অবশ্যই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বুঝতে পেরেছো? তো তোমাকে যদি বলে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই রিলেশনটা কি হবে, তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের কে ডাব্লিউ এর মান কত সেটা তোমরা বের করতে পারো আশা করি। আমরা হচ্ছে ভ্যান্ট হফের সমীকরণ শিখেছিলাম। ভ্যান্ট হফের সমীকরণ শিখিনি, আসলে শিখবো। ভ্যান্ট হফের সমীকরণটা কি বলে যে লন কেপি ইকুয়াল টু ডেল আর টি প্লাস আচ্ছা ওয়েট, আমি একটু বলতেছি। আর ভ্যান্ট হফের সমীকরণটা কি বলে, ভ্যান্ট হফের সমীকরণটা হচ্ছে এরকম, দেখো। আমরা এখান থেকে একটু বুঝে আসি যে আমরা কিভাবে ভ্যান টপের সমীকরণ থেকে 100 ডিগ্রি তাপমাত্রা বের করব। ভ্যান টপের সমীকরণ আমাদের লাগবে কখন, যখন হচ্ছে আমাদের একটা তাপমাত্রায় দেয়া থাকবে যে একটা তাপমাত্রায় কে এর মান এত, সাপোজ 100 ডিগ্রি তাপমাত্রায় কে এর মান এত দেয়া আছে। বললো যে তোমাকে 200 ডিগ্রি তাপমাত্রায় কে এর মান কত হবে, তখন ভ্যান টপের সমীকরণ আমরা ইউজ করব। কে বলতে যে কোনো কি হতে পারে, কেপি হতে পারে, কেসি হতে পারে, কে ডব্লিউ হতে পারে, কে এ হতে পারে, কে বিও হতে পারে, কে সিও হতে পারে। ওকে, ঠিক আছে। তো যে কোনো কেই বের করা যাবে। এখন কথা হলো আমরা কে ডাব্লিউ বের করবো কত ডিগ্রি তাপমাত্রায়, 100 ডিগ্রি তাপমাত্রায়। তো আমরা ভ্যান টপের সমীকরণটা এরকম পেয়েছিলাম, বা পাবো সামনে, হয়তো আমি যখন পড়াবো। লন কেপি ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস ডেল এস বাই আর। এটা হচ্ছে ভ্যান টপের সমীকরণ। ওকে, সো ভ্যান টপের সমীকরণে ভ্যান টপের সমীকরণে দেখা যাচ্ছে যে কেপি, এই যে কেপি আছে আমার, কেপি প্রপোর্শনাল হচ্ছে টি দেখা যাচ্ছে। এটা কি হবে, আমরা বলতে পারি এখান থেকে লন কেপি ইকুয়াল টু কি বলতো, লন কেপি ইকুয়াল টু আর টি। লন কেপি প্রপোর্শনাল হচ্ছে, এরকম বলতে পারো যে কেপি প্রপোর্শনাল 1/t। প্রপোর্শনাল বলতে 1/t, বা ডিসপ্রপোর্শনাল বলতে পারো, বা আসলে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, কেপি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল 1/t। দেখে বুঝতে পারতেছো, বাট এখানে যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে, কেপি টি এর প্রপোর্শনাল হবে। এটা বোঝার চেষ্টা করো। তাহলে যেহেতু কেপি টি এর প্রপোর্শনাল, তাহলে আমরা বলতে পারি যে কেপি 1 ডিভাইডেড বাই কেপি 2। আচ্ছা ওয়েট, আমার লিংক করা আছে আর কি শেপটা, সরি। আচ্ছা, এখন দেখো বলতে পারি যে লন কেপি 1, এইভাবে বলতে পারো যে লন কেপি 1 ডিভাইড বাই লন কেপি 2 ইকুয়াল টু কি বলতে পারো, T2/T1। এই ডেল এস বাই আর মেইনলি হচ্ছে কখনো ম্যাক্সিমাম টাইমে কি হয়, ইগনোর করা হয়, প্লাস কে বা কনস্ট্যান্ট ধরা হয়। ডেল এস বাই আর টার্মটা কি একটা কনস্ট্যান্ট, তাহলে তুমি বলতে পারো যে কেপি লন কেপি মাইনাস ডেল এইচ বাই আর টি। ওকে, তো সেখান থেকে তুমি এই যে এই রিলেশন, বা এটা এভাবে না লিখলে তুমি এভাবে বলতে পারো যে লন কেপি 1 ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর টি 1 প্লাস ডেল এস বাই আর। এটা থেকে মানে পারফেক্ট অ্যান্সার পাবা না, অ্যাপ্রক্সিমেট অ্যান্সার পাবা আর কি। ঠিক আছে, তো তুমি এইভাবে বলতে পারো যে লন কেপি 2 ইকুয়াল টু কেপি 2 বা কে ডাব্লিউ 2 বলতে পারো, সেটাই বলো, কোনো সমস্যা নেই। কেপি 2 ইকুয়াল টু ডেল এইচ বাই আর টি 2 প্লাস ডেল এইচ বাই আর। সো এই যে ডেল এইচ বাই আর, ডেল এইচ বাই আর এটা কনস্ট্যান্ট, ডেল এইচটাও কনস্ট্যান্ট। ডেল এইচটা একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে, টি 1 আর টি 2 চেঞ্জ হচ্ছে, আর এর মান তো জানোই যে 8.314, আর কেপি 1 কেপি 2 চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সো এখান থেকে তোমরা যদি ইকুয়েশন দুইটা বিয়োগ করো তাহলে ডেল এইচ বাই আর কাটাকাটি চলে যাবে, এবং এটা থাকবে। এর মধ্যে তোমার ডেল এইচ এর মানটা যদি দিয়ে দেয় তাহলে তুমি প্রশ্নে সব বের করতে পারবা কত ডিগ্রি তাপমাত্রায় করতে হবে। আর তোমরা যদি জানো যে পানির ডেল এইচ কত হয়, 57.7 বা 57.5 বলা হয় আর কি, কিলোজুল পার মোল পানির। সো এটা দহন তাপ, মানে 1 মোল পানির জন্য দহন তাপ এটা হয়। তো তোমরা বলতে পারো যে ডেল এইচ হচ্ছে এটা। ওকে, সো পানির জন্য এটা হবে করবা। আশা করি যদি কোনো সামনে ম্যাথ আসে তাহলে বেসিকটা বোঝাতে পারবো। ওকে, সো এটা মনে রেখো যে তাপমাত্রা যখন চেঞ্জ করে
তখন হচ্ছে আমাদের KW এর মান চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা কি করব? KA into KB equal to tan inverse 14 লিখতে পারবো না, বাট এখানে লিখতে পেরেছি। ওকে, এখন আমরা K into KB equal to tan inverse 14 এ দিয়ে ম্যাথ দেখবো। সো ম্যাথে আমাদের কি বলছে? সাপোজ আমাদের প্রথম ম্যাথ বলছে এরকম যে NH4+ আয়নের বিয়োজন ধ্রুবক। আমি সংক্ষেপে ম্যাথগুলো লিখি। বিয়োজন ধ্রুবক অবশ্যই এটা কি বলতো? NH4+। আচ্ছা, আমরা এখন অ্যাসিড বেজও দেখা শুরু করে দিব। NH4+ টা কি হবে বলতো? NH4+ টা কি বেজ নাকি অ্যাসিড? NH4+ কি H+ আর গ্রহণ করতে পারবে? কখনো দেখেছো যে NH5+ হইছে? দেখো নাই, তাই না? তাহলে NH3 থেকে অবশ্যই এটা একটা H+ গ্রহণ করে NH4+ হয়েছে। তাহলে NH3 থেকে NH4+, চিন্তা করো, উল্টা করে NH3 থেকে NH4+ হয়েছে। তাহলে আমি বলেছিলাম কি এটা বেজ অবশ্যই। যে H+ গ্রহণ করে সে কি বেজ। যে বেজ থেকে অবশ্যই কি পাওয়া যায়? অ্যাসিড পাওয়া যায়। বা যেই অ্যাসিডটা পাই সেটাকে আমরা কি বলি? অনুবন্ধী অ্যাসিড বলি বা কনজুগেট অ্যাসিড বলি। তাহলে আমরা এটা কি বলতে পারি কি? একটি NH4+ কে কি বলতে পারি? কনজুগেট অ্যাসিড বলতে পারি। অথবা এভাবে চিন্তা করতে পারতা যে NH4+ এখানে একটা H+ আছে, অবশ্যই এই H+ টা ত্যাগ করবে বা দান করে দিবে। আমরা জানি যে H+ দান করে সে হচ্ছে একটা অ্যাসিড। তো NH4+ একটা কি? অ্যাসিড। ওকে? সো আমরা বুঝতে পারলাম যে NH4+ একটা অ্যাসিড। এখন আমাদের বিক্রিয়াটা লিখবো যে NH4+ টা কিভাবে পেয়েছি। তোমরা লিখতে পারি যে NH3 plus H+ equal to NH4+। ওকে, সো এটা আমরা বিক্রিয়া লিখলাম। এখন আমাদের এত কিছু লাগবে না, আমাদের মেইনলি বলে দিয়েছে কোশ্চেনটা কি, আমি তো সেটাই বলিনি, তাই না? NH4+ আয়নের বিয়োজন ধ্রুবক আমাদের বলে দিয়েছে Ka হচ্ছে কত? 5.8 into 10 inverse 10 হলে আমাদের কোশ্চেন করেছে যে NH3 এর বিয়োজন ধ্রুবক কত হবে? NH3 এর বিয়োজন ধ্রুবক কত হবে? ওকে, লাস্টে একটু 25°C তাপমাত্রা ব্র্যাকেট দিয়ে দিয়েছে। তাপমাত্রাটা বলে দিয়েছে 25°C তাপমাত্রা। এখন আমাদের দেখো Ka হচ্ছে কার দেয়া আছে? অ্যাসিডের দেয়া আছে। এটা হচ্ছে আমাদের অ্যাসিড Ka। বললাম এটা বেজ হলে এটা অ্যাসিড হবে, তাই না? তাহলে এটা অ্যাসিড এবং এটা এটা অ্যাসিড এবং এটা আমাদের বেজ। তাহলে এটা কি আমাদের বেজ। ওকে, সো আমাদের রিলেশনটা কি ছিল? Ka into Kb equal to tan inverse 14। এটা কার জন্য? এটা কিন্তু এরকম না যে একটা অ্যাসিড নিবা তুমি HCl, আর একটা অ্যাসিড নিবা তুমি হচ্ছে NH3, এবং তুমি বলবা যে এটা এর Ka হচ্ছে Ka এবং এর Kb হচ্ছে Kb, NH3 এর Kb হচ্ছে Kb এবং HCl এর Ka হচ্ছে Ka, এবং এদের গুণ করার পর তুমি Kw হচ্ছে tan inverse 14 পাবা। তুমি এটা বলতে পারবে না। অনেকে এই কনসেপ্টটা ভুল করো, বুঝতে পারছো? তুমি যে কোনো অ্যাসিড নিতে পারবে না। তুমি একটা অ্যাসিড নিয়েছো, তাহলে এর কনজুগেট বেজের Kb নিতে হবে। তুমি একটা বেজ নিয়েছো NH3, এর কনজুগেট অ্যাসিডের Ka নিতে হবে, এবং সেই Ka এবং Kb যদি গুণ করো তখন তুমি tan inverse 14 পাবা। যে কোনো অ্যাসিড এবং যে কোনো বেজ নিলে কিন্তু ম্যাথের কনসেপ্ট ভুল হবে এবং কনসেপ্টটা আসলে ভুল হবে, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে যে কনজুগেট অ্যাসিড অথবা কনজুগেট বেজ এর Ka এবং Kb নিয়ে tan inverse 14 পাবো। ওকে, সো আমাদের এখন বলেছে যে NH3 এর Kb কত আর কি। সোজা কথায় বলেছে যে NH3 এর বিয়োজন ধ্রুবক কত, তার মানে কি NH3 এর Kb কত। তাহলে আমরা বলতে পারি যে Kb সমান হচ্ছে tan inverse 14 divided by Ka। যেহেতু আমরা tan inverse 14 উপরে লিখতে পারি, আর হচ্ছে আমাদের Ka এর মান 5.8 into tan inverse 10 বলে দিয়েছে। tan inverse 10, তাহলে আমরা কি বলতে পারবো? এখান থেকে বলতে পারবো 1.72 into tan inverse 5 হচ্ছে আমাদের Kb এর মান। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো, কোনো ঝামেলা ছিল না। এখন আমরা ছোট একটা কনসেপ্ট শিখি। সেটা বলেছে যে দুটি অ্যাসিড এবং দুটি ক্ষারের আপেক্ষিক শক্তি বা তীব্রতা। আমি যদি সংক্ষেপে লিখি টার্মগুলো, তোমরা আমার কথাগুলো একটু নোট ডাউন করে ফেলো। আমি বেশি লিখবো না আর কি। আমি যেটা টার্মটা বললাম সেটা কি? দুটি অ্যাসিড বা দুটি ক্ষারের আপেক্ষিক শক্তি বা তীব্রতা নির্ণয়। তো আমি তীব্রতা নির্ণয় সম্পর্কে বললাম আর কি। তীব্রতা নির্ণয়, ওকে? সো আমাদের সেকেন্ড টাইপ তীব্রতা নির্ণয়। তীব্রতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে বলেছিলাম যে অ্যাসিড এবং ক্ষারের তীব্রতা নির্ণয় করবো আমরা হচ্ছে Ka অথবা Kb দিয়ে। Kb দিয়ে বুঝবো বেজের, Ka দিয়ে বুঝবো অ্যাসিডের। ঠিক আছে? সো আচ্ছা, এটা কিন্তু উল্টা করে চিন্তা করা যায়। লাইক কোনো অ্যাসিডের সাপোজ কোনো বেজের, এটা তুমি চিন্তা করবা এরকম যে NH3 এর কিন্তু KAO আছে, KBO আছে। NH3 যদি স্ট্রং বেজ হয়, চিন্তা করো স্ট্রং বেজ হয়, দেন কি হবে? NH3 যদি স্ট্রং বেজ হয় তখন আমাদের Kb এর মান অনেক বেশি হবে, K এর মান অনেক কম হবে। তো K এর মান বেশি হলে আমরা কি বলতে পারি? K এর মান বেশি হলে আমরা বলতে পারি সেটা স্ট্রং অ্যাসিড। আর K এর মান কম হলে আমরা বলতে পারি সেটা উইক অ্যাসিড। তাহলে আমরা বলতে পারবো NH3 একটা উইক অ্যাসিড এবং NH3 একটা স্ট্রং বেজ। আশা করি ধরতে পেরেছো যে আমাদের যে কোনো যে কোনো যৌগেরই আমাদের দুইটা মানই থাকে, একটা অ্যাসিডিটি, একটা বেসিক। আর হচ্ছে যে কোনো যৌগের আমাদের দুইটা মানই থাকে, একটা হচ্ছে Ka এবং Kb, হয়তো বেশি অথবা কম, ঠিক আছে?
সো এখন আমরা যদি একটা কম্পেয়ার করার ম্যাথ দেখি, আচ্ছা কম্পেয়ার করার জন্য আগে বলি যে তোমরা হচ্ছে একটা টার্ম শিখে রাখো, আপেক্ষিক শক্তি। তোমাদের যদি বলে যে অ্যাসিডকে, এই অ্যাসিডের আপেক্ষিক শক্তি বা আপেক্ষিক শক্তি নির্ণয় করো, বা দুইটা অ্যাসিডের কে এ দেয়া আছে, একটা কে এ 1 আর একটা কে এ 2 সাপোজ দেয়া আছে, ওকে। তোমাকে বলো যে আপেক্ষিক শক্তি নির্ণয় করো, তখন তুমি কি করবা? তখন আপেক্ষিক শক্তির সূত্র হচ্ছে এটা, যে আপেক্ষিক শক্তি এর সূত্র কি বলতো? রুট ওভার কে এ 1 ডিভাইডেড বাই কে এ 2। এটা তোমরা আচ্ছা আপাতত একটু মুখস্থ রাখতে পারো, এই টার্ম গুলো খুব বেশি আসে না, এমসিকিউ অ্যাডমিশনও দেয় না এবং ইস্যু দেয় না, কি বলা যায়, এইচএসসি তো দেয় না, বাট কখনো কখনো উদ্ভাসে দিয়ে দেয়, ঠিক আছে। সো তোমরা হচ্ছে একটু দেখে রাখতে পারো আর কি, তেমন কোনো আহামরি কেমন কিছুই না ম্যাথটা। সো তোমাকে যদি একটা ম্যাথ বলি যে ফর্মিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। ফর্মিক অ্যাসিড আমরা কি জানি, HCOOH, এর ফর্মিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমাদের CH3COOH। তাহলে তোমাকে কোশ্চেন করলাম যে ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যথাক্রমে 2 × 1.4 × 10⁻5 এবং 1.81 × 10⁻5। তখন আমি প্রশ্ন করলাম যে এদের আপেক্ষিক শক্তি নির্ণয় করো। আমি বলেছি আপেক্ষিক শক্তির সূত্র হচ্ছে রুট ওভার কে এ 1 ডিভাইড বাই কে এ 2। তাহলে 21.4 × 10⁻5 ডিভাইড বাই 4.81, সরি এটা 1 পয়েন্ট লিখেছিলাম, 1.81 × 10⁻5। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 3.438। ওকে, সো এটাই আমাদের কি হবে বলতো? তীব্রতা, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে আপেক্ষিক শক্তি। এটাকে আপেক্ষিক শক্তি বা তীব্রতা বলতে পারো, ওকে। সো এই টার্মটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা দেখে রাখলাম আর কি। এখন আমরা চলে যাব অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। সো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আমাদের কি বলে? ওয়েট, এখন আমাদের টার্মটা হচ্ছে অসওয়াল্ডের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, ওকে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, লঘুকরণ সূত্র, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আমরা এরকম দেখতে পারি যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র হবে কার জন্য বলতো? অবশ্যই উইক অ্যাসিড এবং উইক বেসের জন্য, ওকে। তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আমাদের কার জন্য? উইক অ্যাসিড এবং উইক বেসের জন্য, উইক অ্যাসিড এবং উইক বেসের জন্য। তো আমরা যদি একটা উইক অ্যাসিড নিয়ে একটু অ্যানালাইসিস করি, দেখো এইচ এ কে নিলাম এবং আমরা একে যদি একটু অ্যানালাইসিস করি যে এটাকে ভেঙে আমরা কি কি পাবো বলতো? এইচ প্লাস পাবো এবং এ মাইনাস পাবো, তাই না? তো যখন আমরা এইচ প্লাস পাবো এবং এ মাইনাস পাবো, এর মাধ্যমে আমরা সাম্যাবস্থায় দেখেছি যে সাপোজ এর মধ্যে আদি অবস্থায় সাপোজ হচ্ছে এর এ মোল ছিল, এখানে 0 মোল ছিল, 0 মোল ছিল আদি অবস্থায়। টি ইকুয়াল টু 0 আমরা কাউন্ট করলাম যে বিক্রিয়ক ছিল বাট উৎপাদ ছিল না। তাহলে সাম্যাবস্থায় কি পাওয়া যাবে বলতো? সাম্যাবস্থায় আমরা কি দেখবো? সাম্যাবস্থায় আমরা দেখবো যে এখান থেকে a মাইনাস এক্স পরিমাণ বিয়োজন হয়ে গেছে এবং এখানে এক্স উৎপন্ন হয়েছে, যে পরিমাণ বিয়োজন হয়েছে সে পরিমাণে উৎপন্ন হয়েছে এবং এখানেও এক্স উৎপন্ন হয়েছে, এটা আমরা দেখতে পারবো। তো সেখান থেকে আমরা কি বলতে পারবো? সেখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের বিয়োজন মাত্রা, এটা কনসেপ্ট, বিয়োজন মাত্রা আমরা সেটাকে আলফা দ্বারা ডিফাইন করবো এবং আলফাকে আমরা বলতে পারবো যে বিয়োজনের পরিমাণ ডিভাইড বাই আদি পরিমাণ। বিয়োজন মাত্রা হচ্ছে যে 100 মানে 100 তে কত আছে বা 2 আমরা এরকম বলি না যে ধরো হচ্ছে এরকম যে 10টি কলার দাম হচ্ছে তোমাকে বলে দিল 12 টাকা, সাপোজ। তো 12 টাকা না 120 টাকা সাপোজ। তোমাকে তুমি সবসময় কি করো? একটি কলার দাম সবসময় বের করো না? একটি কলার দাম বের করে দেন হচ্ছে তুমি সবসময় ক্যালকুলেশন করো। একটি কলার দাম বের করে ক্যালকুলেশন করো কেন? কারণ সবসময় তোমার জন্য ইজি হবে। কোনো কাস্টমার যদি তোমাকে 4টা কলা চায় তখন তুমি সহজে গুণ করতে পারবে। ধর সাপোজ হচ্ছে একটি কলার দাম কত হয়? 12 টাকা হয়। সো 12 ইন্টু 4 করে দিবে, দেন তোমার কি হবে? ইজি হবে আর কি। সো এরকম একটা টার্ম, একটি কলার দাম বের করাটা আমাদের জন্য যেমন ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা হচ্ছে আমাদের একক পরিমাণে কতটুকু বিয়োজিত হয় সেটা বের করা আর কি। সো একক পরিমাণে কতটুকু বিয়োজিত হয়? বিয়োজন পরিমাণ, ডিভাইডেড বাই আদি পরিমাণ, আদি পরিমাণ, আদি পরিমাণ। ওকে, সো আমাদের বিয়োজন পরিমাণ কত? আমাদের বিয়োজন পরিমাণ হচ্ছে x এবং আমাদের আদি পরিমাণ কত? a। তাহলে আমাদের আলফার মান কত আসতেছে? x বাই a। ওকে, এখন আমরা একটা লাইন আমি একটা লাইন পড়ে শোনাই তোমাদের, একটা লাইন তোমাদের মানে বলছি, যেটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। দেখো তোমরা বুঝতে পারো কিনা, ধরতে পারো কিনা। আমি যেই সব লাইনটা পড়বো সেই লাইনটা একটু অ্যানালাইসিস করে পড়বো, দেন অসওয়াল্ডের সমীকরণ, লঘুকরণ সূত্র শেষ হয়ে যাবে।
আর কিছু সূত্র তোমাদের দিয়ে দিব, বুঝতে পারবে। ওকে, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র এটা বলে যে নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে আমাদের কি থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, তাহলে টি আমাদের কনস্ট্যান্ট। নির্দিষ্ট তাপমাত্রায় লঘু দ্রবণের, তাহলে আমাদের দ্রবণটা কি হবে, টার্মগুলো অবশ্যই আইডেন্টিফাই করবো, লঘু দ্রবণ। এবং এখান থেকে একটা এমসিকিউ অ্যাডমিশনে দিয়ে দিলে অনেকেই বুঝতে পারে না যে অসওয়াল্ডের সমীকরণ এরকম বললো যে নিচে কোন ক্ষেত্রে অসওয়াল্ডের সমীকরণ খাটে না। তো তুমি এর টার্মগুলো তুমি সংজ্ঞা আকারে পড়ছো, অলওয়েজ ক খ পড়ছো, বাট তুমি কখনো অ্যানালাইসিস বা বুঝে পড়োনি, তখন কি হয়, তুমি হচ্ছে একটা ভালো এমসিকিউ দিলে তখন ধরতে পারো না আর কি, বুঝতে পারছো? তার মানে তুমি হচ্ছে টার্মগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে, যে নির্দিষ্ট তাপমাত্রায় তোমার টি ফিক্সড হতে হবে এবং লঘু দ্রবণের ক্ষেত্রে তোমার দ্রবণটা লঘু হতে হবে, এটাও একটা অবশ্যই কন্ডিশন। লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাহলে তড়িৎ বিশ্লেষ্য মৃদু হতে হবে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সবগুলো কি এক একটা কন্ডিশন। মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, ওকে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেমন মৃদু অম্ল বা ক্ষারক, তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা, যারা হচ্ছে মৃদু অম্ল, মৃদু অম্ল, মৃদু বানান বলে এভাবে হয়, মৃদু অম্ল, মৃদু অম্ল অথবা মৃদু ক্ষার। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য দুই রকমের হয়, মৃদু অম্ল হতে পারে, মৃদু ক্ষার হতে পারে। দুই ক্ষেত্রে কি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র প্রযোজ্য। তোমাকে বললো যে নিচে কোন ক্ষেত্রে লঘুকরণ সূত্র প্রযোজ্য, মৃদু অম্ল, মৃদু ক্ষার, তাপমাত্রা চেঞ্জ হবে, লঘু দ্রবণ, তখন তোমার কি হবে, তাপমাত্রা চেঞ্জ হবে না। সো এরকম বলতে পারে যে নিচের কোন ক্ষেত্রে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র খাটে না। ওকে, সো তাপমাত্রা যখন চেঞ্জ হয় তখন অসওয়াল্ডের লঘুকরণ সূত্র খাটে না, এটা হবে। এখন তো আমি লাস্টে কি বলতেছিলাম, যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু অম্ল অথবা মৃদু ক্ষার হবে। সরি, আমি কি বলতেছিলাম, মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু অম্ল অথবা মৃদু ক্ষার হবে। এরপর বিয়োজন মাত্রা, তাহলে আমি এখন কি বললাম, যে আরেকবার বলি, যে নির্দিষ্ট তাপমাত্রায় লঘু দ্রবণের, নির্দিষ্ট তাপমাত্রায় লঘু দ্রবণের মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেমন মৃদু অম্ল বা মৃদু ক্ষারকের বিয়োজন মাত্রা, মৃদু ক্ষারকে কি, এই সবগুলো হচ্ছে কন্ডিশন, এই সবগুলো কন্ডিশন খাটার পর যে বিয়োজন মাত্রা পাবো কার, মৃদু অম্ল বা মৃদু ক্ষারকের, যেই বিয়োজন মাত্রা পাবো সেই বিয়োজন মাত্রা ওই অম্ল বা ক্ষারকের, এই যে অম্ল বা ক্ষারক, যে ক্ষারক তার ঘনমাত্রা আছে, অবশ্যই অবশ্যই আমাদের দ্রবণে এই ঘনমাত্রা পাওয়া যাবে, ঘনমাত্রা পাওয়া যাবে, সেই ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। সাপোজ এই ঘনমাত্রা ধরলাম হচ্ছে আমি সি, এই দ্রবণে মৃদু অম্ল বা মৃদু ক্ষারকের ঘনমাত্রা সাপোজ আমি ধরলাম সি, তাহলে আমাদের যে বিয়োজন মাত্রা আলফা, সেটা কি হবে, প্রপোর্শনাল টু রুট ওভার সি হবে। এটাই বলছে যে মৃদু অম্ল বা মৃদু ক্ষারকের যে বিয়োজন মাত্রা, তা ওই অম্ল বা ক্ষারকের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। সরি, ব্যস্তানুপাতিক বলছে, তার মানে আলফা প্রপোর্শনাল কি হবে, 1/√c। ওকে, আমি সমানুপাতিক বলবো কেন, আলফা প্রপোর্শনাল 1/√c হবে, ব্যস্তানুপাতিক বলেছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এটাই বলতেছে অসওয়াল্ড লঘুকরণ সূত্র দ্বারা। ওকে, এখন আমরা যদি আর একটু অ্যানালাইসিস করি, দেখো এর প্রযোজ্যতা কোথায়, প্রযোজ্যতা, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কোথায় খাটবে, এটা যদি আগে বুঝো। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অবশ্যই কোথায় খাটবে, মৃদু অম্ল, মৃদু ক্ষার, কি পয়েন্ট বললাম, মৃদু অম্ল, মৃদু ক্ষার এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তিনটা পয়েন্ট বলছি, মৃদু অম্ল, মৃদু ক্ষার, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। অবশ্যই ঠিক আছে। ওকে, ঠিক আছে, তিনটা পয়েন্ট বলছি। এরপর এখন একটা ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে এরকম যে দ্রবণের লঘুকরণের সাথে বিয়োজন মাত্রা বাড়তে থাকে। লাইনটা কি বললাম, দ্রবণের লঘুকরণের সাথে, তার মানে তুমি লঘুকরণ করবা, লঘুকরণ করবা আর বিয়োজন মাত্রা বাড়তেছে। এটা কি একটা বেসিক কনসেপ্ট না, দেখো তো। সাপোজ তোমার হচ্ছে এরকম, তোমার কাছে 10 কেজি চিনি আছে, 10 কেজি চিনিতে তুমি 10 কেজি পানি দিলা, ঠিক আছে। সো তুমি 10 কেজি পানি দেওয়ার পর এটা মোটামুটি দ্রবীভূত হলো, বাট কিছু চিনি সাপোজ রয়ে গেল। সো তুমি যখন যত লঘু করবা, লঘু করা মানে কি, দ্রবণ হালকা করা, দ্রবণ হালকা করা মানে কি, দ্রবণের মধ্যে পানি দেয়া। সাপোজ এরকম যে চিনি দ্রবণের মধ্যে যদি বেশি পানি দাও, তাহলে চিনির যে শরবতটা সেটা লঘু হয়ে গেছে, সেটা হালকা হয়ে গেছে। তো এইটাই, যে তুমি যদি বেশি পানি দাও, এখানে 20 কেজি পানি দাও, তাহলে কি হবে বলতো, সবটুকু চিনি দ্রবীভূত হয়ে যাবে না। তাহলে যে বিয়োজন মাত্রা, আমাদের চিনিটা ভাঙছে, চিনিটা ভেঙে পানির মধ্যে মিশেছে, এই কারণে তো আমাদের বিয়োজন হয়েছে, তাই না? তো বিয়োজন মাত্রা কিন্তু বৃদ্ধি পেল না। 10 কেজি পানিতে যে পরিমাণ বিয়োজন ছিল, 20 কেজি পানিতে কিন্তু সেই তার চেয়ে বেশি বিয়োজন হয়ে গেছে। তাহলে লঘুকরণ করছি, বিয়োজন বেড়ে গেছে।
ওকে, সো এটাই বলতেছে যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে দ্রবণের লঘুকরণের সাথে আমাদের যে মৃদু মৃদু ক্ষারক এবং মৃদু অম্ল এদের বিয়োজন মাত্রা কি হবে, বাড়তে থাকবে। ওকে, সো আরেকটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে আমাদের এটা যে অসীম লঘুতায় মৃদু অম্ল ও মৃদু ক্ষারক সম্পূর্ণ বিয়োজিত হয়। অসীম লঘুতা কি আবার? অসীম লঘুতা কখনো পসিবল না। তুমি কি একটা পানিকে অসীম লঘুতা বলতে তুমি এর মধ্যে ইনফিনিটি পরিমাণ পানি যোগ করবা? ইনফিনিটি সংখ্যক পানি কি যোগ করা পসিবল? যোগ করা পসিবল না, এবং সব পরিমাণ 100% বিয়োজনও পসিবল না। এই দুইটা টার্মই অবাস্তব। তা এটা বলছে যে অসীম লঘুতায় মানে ইনফিনিটি পরিমাণ পানি যোগ করতে পারলেই তোমার 100% বিয়োজন পসিবল। তো 100% বিয়োজনও পসিবল না, ইনফিনিটি পরিমাণ পানিও পসিবল না। এটা একটা থিওরিটিক্যাল কেস। ওকে, এরপর তীব্র অম্ল এবং তীব্র ক্ষারক যে কোনো মোলার ঘনমাত্রা সম্পূর্ণরূপে বিয়োজিত থাকে। এখানে একটা কেস বলছে যে এই তীব্র অম্ল বা তীব্র ক্ষারক। সো তীব্র অম্ল আমাদের যে অ্যাসিড, যেটা স্ট্রং অ্যাসিড, এবং যে স্ট্রং বেস সেটা হচ্ছে প্রায় 99.99% অথবা 98%, 99% এরকম বিয়োজিত থাকে। তো সেটাকে আমরা বললাম যে সম্পূর্ণ বিয়োজিত থাকে, সম্পূর্ণ ধরতে পারি এটাকে। আইডিয়াল কেসে আমরা বলতে পারি যে এটা 100% বিয়োজিত থাকে, যেটা আমরা থিওরিটিক্যালি পড়তেছি। ঠিক আছে, আমরা বলতে পারি যে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস আমাদের জন্য 100% বিয়োজিত থাকে। সো ফলে তাদের ক্ষেত্রে সাম্যাবস্থা থাকে না, বরং লঘুকরণ সূত্র প্রযোজ্য হয় না। তাহলে আমাদের স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস এদের জন্য কি হবে না, লঘু অ্যাসিড সরি স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের জন্য আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র প্রযোজ্য হবে না। লঘুকরণ সূত্র কাদের জন্য? উইক অ্যাসিড এবং উইক বেসের জন্য। উইক অ্যাসিড এবং উইক বেসের জন্য অবশ্যই। ঠিক আছে, স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের ক্ষেত্রে লঘুকরণ সূত্র খাটবে না। তাহলে অবশ্যই তোমাকে একটা এমসিকিউ করতেই পারে এরকম যে নিচে কোন ক্ষেত্রে অসওয়াল্ড লঘুকরণ সূত্র খাটবে, তোমাকে HCl অপশন দিয়ে দিল, তুমি HCl তো জানো তুমি স্ট্রং অ্যাসিড, তাহলে এটা হবে না। সো স্ট্রং অ্যাসিড হবে না। তারপর তুমি জানো হচ্ছে NH3 স্ট্রং বেস, এরপর তুমি জানো হচ্ছে NH4OH স্ট্রং বেস। লাস্টে তোমাকে বলে দিল হচ্ছে কি একটা উইক বেস কোনটা, লাইক NaCN কি বলা যায় উইক বেস, সাপোজ এইচ উইক অ্যাসিড বলে একটা HF তো উইক অ্যাসিড তাই না? সো HF বলা যায়, HF অসওয়াল্ডের লঘুকরণ সূত্র খাটবে। ঠিক আছে, সো HF একটা উইক অ্যাসিড, HCl স্ট্রং, NH3 স্ট্রং, NH4OH স্ট্রং। NH4OH আসলে স্ট্রং না, বুঝতে পারছো? NH4OH এর ক্ষেত্রে তোমার হচ্ছে ইয়া খাটে, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র খাটে, বাট NH4OH কখনো কখনো স্ট্রং, কখনো কখনো উইক। তো এটা ঘনমাত্রার উপর ডিপেন্ড করে আর কি, যে কত মোলার ঘনমাত্রা দিচ্ছ। বাট NH4OH কে তোমরা আপাতত উইক ধরতে পারো। তোমরা NH4OH এ অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা, এখন তো কনসেপ্ট আমাদের মোটামুটি গেল যে আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দ্বারা কি বুঝতেছি, কি কি হলো। এখন আমরা যদি সূত্র প্রমাণ করতে চাই, সূত্রটা এরকম হবে। দেখো, সূত্র প্রমাণ দরকার নেই, আমি একবার একটু দেখিয়ে যাই আর কি কেমন হয়। সো সূত্রটা প্রমাণ তেমন কোনো দরকার নেই, আমি সূত্রগুলো লিখে দিলে তোমরা মুখস্থ করে ফেলবা। যে HA থেকে H প্লাস প্লাস A মাইনাস হয়, এবং আমাদের এখানে C ঘনমাত্রা থাকে, এখানে 0, এখানে 0। তো আমরা জানি সাম্যাবস্থায় কি হবে, 1 মাইনাস C হবে। আচ্ছা, সাম্যাবস্থা 1 মাইনাস C হচ্ছে, আমরা আগে যেটা কাজটা করি সেটা হচ্ছে এরকম চিন্তা করি যে আমাদের আলফা দেয়া আছে। আলফা মানে কি? আলফা মানে হচ্ছে 1 মোলে আলফা মোল বিয়োজিত হয়। আলফা মানে হচ্ছে কি 1 মোলে আলফা মোল বিয়োজিত হয়। ঠিক আছে, আলফা মানে কি বলেছিলাম, একক পরিমাণ। বিয়োজনটা কতটুকু, একক পরিমাণ। বিয়োজন পরিমাণ এবং বিয়োজন মাত্রা দুটো কিন্তু ভিন্ন। বিয়োজন পরিমাণ হচ্ছে টোটাল কতটুকু বিয়োজিত হয়েছে, এবং বিয়োজন মাত্রা হচ্ছে একক পরিমাণে মানে 1 মোলে কতটুকু বিয়োজন হয়েছে, সেটা হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা। তো আমরা যদি জানি 1 মোলে আলফা মোল বিয়োজিত হয়েছে, তাহলে আমরা বলতে পারবো যে সি মোলে কতটুকু বিয়োজিত হয়েছে, সি আলফা বিয়োজিত হয়েছে। তাহলে সি মাইনাস সি আলফা বলতে পারবো এখানে। ঠিক আছে, সি মাইনাস সি আলফা হচ্ছে আমাদের সাম্যাবস্থা থাকবে। এখানে সি আলফা উৎপন্ন হবে, এখানে সি আলফা উৎপন্ন হবে। ওকে, এই কনসেপ্টটুকু ক্লিয়ার তাই না? এরপর আমরা বলতে পারবো যে আমাদের কেবি এর সূত্র কি হবে। এখানে এখানে আমাদের কেবি এর সূত্র হবে, আমরা যদি কেবি বের করতে চাই, কার কেবি বের করবো, আমরা কে বের করবো আর কি। টোটালি আমরা দুইটা জিনিস বের করবো, একটা হচ্ছে কে এ, একটা কেবি। কে বের করবো, কার কে বের করবো, এইচ এর কে বের করবো। এইচ এর কে বের করা পসিবল। এইচ এ হচ্ছে অ্যাসিড ছিল, এটা একটা H প্লাস দান করছে এবং A মাইনাস উৎপন্ন হয়েছে, আর H প্লাস এটা বেজ হয়ে গেছে অটোমেটিক, এবং সেই বেজের কেবি বের করতে পারবো। ওকে, তাহলে কে এ যদি বের করি, প্রথমে কে বের করলে আমরা এখানে পাবো হচ্ছে সি আলফা ইন্টু সি আলফা। ঠিক আছে, আমরা জানি যে ঘনমাত্রা, এই যে এগুলোকে তুমি যদি ঘনমাত্রা ভাবো বা আয়তন দিয়ে ভাগ দিলেও কিন্তু আয়তনগুলো কেটে যাবে। আয়তন কেটে যাবে না, আপাতত এখানে কেটে যাবে না, বাট তুমি এগুলোকে ঘনমাত্রা ভাবতে পারো যে সি তুমি যদি, আমি এখানে মোলও নিতে পারি, এখানে ঘনমাত্রা নিতে পারি, তাই না? ঘনমাত্রা মানে কি, 1 লিটারে যে পরিমাণ মোল সেটাই তো ঘনমাত্রা। তো সাপোজ তুমি ধরে নাও এখানে 1 লিটার কনসিডার করা হয়েছে। তো কে এ সমান কি, সি আলফা ইন্টু সি আলফা ডিভাইডেড বাই সি মাইনাস সি আলফা পাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে উপরে আছে আমাদের
উপরে আমাদের কি পাই, একটা সি কেটে যায়, তাহলে উপরে পাচ্ছি হচ্ছে সি আলফা স্কোয়ার আর নিচে পাচ্ছি হচ্ছে 1 মাইনাস আলফা। এটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো যে কে সমান সি আলফা স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা। এটা হচ্ছে আমাদের কে এর মান। ওকে, সো আমাদের এখন যেটা ঝামেলা সেটা হচ্ছে যে আমরা এইটা সূত্রটা ইউজ করতে পারি, ম্যাক্সিমাম টাইম এই সূত্রটা ইউজ করতে পারি, বাট আমরা এটাকে আরো সিম্পলিফাই করে কি করবো, যে কে এ সমান আলফা স্কোয়ার সি করে নিব। কে এ সমান কি করে নিব, আলফা স্কোয়ার সি। এখানে আমাদের 1 মাইনাস আলফা টার্মটা ম্যাক্সিমাম সময় কি হয়, 1 এর সমানই হয়ে যায়। তাহলে আমাদের 1 মাইনাস আলফা টার্মটা বাদ চলে যায়। কেন বাদ চলে যায়? কারণ আমাদের আলফা টার্মটা প্রায় কার সমান, প্রায় হচ্ছে 1 এর সমান। ওকে, 1 এর সমান বলতে হচ্ছে কি বলি, আলফা টার্মটা হচ্ছে প্রায় 0 এর সমান, টেন্ডস টু 0। যেহেতু টেন্ডস টু 0, তার মানে 1 মাইনাস 0 কত, 1 মাইনাস 0 হচ্ছে 1, তাহলে এখানে 1 থাকবে। কে ইকুয়াল টু আলফা স্কয়ার সি, এটা আমাদের মেইন সূত্র। এখান থেকে আমরা যে সূত্রগুলো পাচ্ছি দেখো, রূপান্তর করে আলফা ইকুয়াল টু রুট ওভার কে এ বাই সি, আমরা সবগুলো টার্মই মুখস্থ করব। এইটাও মুখস্থ করবো, এটাও মুখস্থ করবো, ঠিক আছে? কারণ এই সূত্রগুলো অনেক বেশি অ্যাপ্লাই হয়। তো এত অ্যাপ্লাই হওয়ার কারণে আমরা যদি যত ভালোভাবে মুখস্থ করতে পারবো তত ভালো হবে। তো এখান থেকে আমরা বলতে পারতেছি যে আমাদের আলফার মান রুট ওভার কে বাই সি এবং কে এর মান আলফা স্কয়ার সি, দুটো সূত্র পেয়ে গেছি। এখন আমাদের আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে এইচ প্লাস ঘনমাত্রা বের করা। আমাদের এইচ প্লাস এর ঘনমাত্রা কত, আমরা এখান থেকে একটু দেখে আসি। এইচ প্লাস এর ঘনমাত্রা হচ্ছে আমাদের আলফা ইন্টু সি ছিল। আমরা প্রুফ করছি এবার এইচ প্লাস এর ঘনমাত্রা আলফা সি। প্রত্যেকবার কিন্তু প্রুফ করবো না, তাহলে আমরা লিখে রাখি এখানে আমাদের এইচ প্লাস এর ঘনমাত্রা হচ্ছে আলফা সি। এটা আমাদের মুখস্থ করতে হবে। আমাদের প্রশ্নে দিবে যে এইচ প্লাস এর ঘনমাত্রা বের করো, তখন কি করবো, আলফা সি। এবং আমাদের এইচ প্লাস এর ঘনমাত্রা আরো একটু আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে রুট ওভার কে এ ইন্টু সি। কিভাবে, আমরা আলফা মান কি বসাতে পারি, রুট ওভার কে এ বাই সি, এবং সেখান থেকে একটা রুট সি কেটে যাবে, তাহলে রুট ওভার কে এ ইন্টু সি আসবে। এটা আমাদের এইচ প্লাস এর ঘনমাত্রা। এখন আমাদের পিএইচ বের করতে হবে। পিএইচ কি, পিএইচ হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস। তাহলে আমাদের এইচ প্লাস এর ঘনমাত্রা কত, মাইনাস লগ রুট ওভার কে এ সি, অথবা মাইনাস লগ আলফা সি। দুইটা দিয়ে ম্যাথ করতে পারবা, দুইটাই আমাদের সূত্র। আমরা কয়টা সূত্র পড়লাম, একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে চারটা টাইপের সূত্র বললাম, চারটা টাইপের সূত্র আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এর বাইরে আর কোনো সূত্র লাগবে না। এখন আমাদের শুধু বুঝতে হবে যে বেসিকের ক্ষেত্রে কি হবে। আমরা যখন খার নিব, তখন সেম ওয়েতে আমরা কেবি নিব এবং আলফা স্কয়ার সি নিব। সিটা হচ্ছে কি আমার বেজের ঘনমাত্রা, আলফাটা হচ্ছে কি আমার বেজের বিয়োজন মাত্রা, কেবিটা হচ্ছে কি আমার বেজের বিয়োজন ধ্রুবক। আশা করি টার্মগুলো বুঝতে পেরেছো। সেম ওয়েতেই খালি কেবি হবে কে এর জায়গায়। ওকে, এরপর আমাদের কি আসবে, আলফা ইকুয়াল টু রুট ওভার কেবি বাই সি, এটা পাবো। এরপর আমরা কি পাবো, ও এইচ মাইনাস ঘনমাত্রা পাবো। এর আগেবার পেয়েছি কার ঘনমাত্রা, এইচ প্লাস এর ঘনমাত্রা। এবার পাবো আমরা হচ্ছে ও এইচ মাইনাস এর ঘনমাত্রা। কি পাবো, আমরা পাবো হচ্ছে রুট ওভার, সরি, আমরা পাবো হচ্ছে আলফা সি। প্রথমে পাবো আলফা সি, এবং আলফার জায়গায় যদি আমরা রুট ওভার কিউ বাই সি বসাই, তখন কি হবো, রুট ওভার কেবি ইন্টু সি। এবং পি ও এইচ কত পাবো, মাইনাস লগ রুট ওভার কেবি সি ইকুয়াল টু মাইনাস লগ আলফা সি। আর হচ্ছে পিএইচ কত পাবো, 14 মাইনাস পিওএইচ। ওকে, সো যে কোনো জায়গা থেকে আমাদের বলতে পারে, যে কোনো ম্যাথই দিতে পারে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কি ম্যাথে আগাবো, নাকি হচ্ছে নেক্সট ক্লাসে ম্যাথ শিখবো? আচ্ছা, আপাতত এই ম্যাথের কনসেপ্ট গুলো এখানে থাক। আমরা নেক্সট ক্লাসে ম্যাথ প্র্যাকটিস করবো, এবং নেক্সট ক্লাসে পিএইচ রিলেটেড সব ম্যাথ করতে পারবো আশা করি। পিএইচ রিলেটেড শুধু ম্যাথ প্র্যাকটিস করবো হচ্ছে নেক্সট ক্লাসে। আমাদের অসওয়ার্ডের লঘুকরণ সূত্র শেষ, এবং পিএইচ পিওএইচ এর কনসেপ্টও শেষ। তো আমরা কি করতে পারবো এখন, নেক্সট ক্লাসে শুধু ম্যাথ প্র্যাকটিস করবো।